ওকে, গুড আফটারনুন প্রত্যেককে। গুড আফটারনুন, গুড আফটারনুন, গুড আফটারনুন। আচ্ছা, আগের দিন না আমি এটা দিয়ে শুরু করছি, তোমরা চাইলে খাতায় একটুখানি লিখে নিতে পারো। আগের দিন আমি তোমাদের ইম্পর্টেন্ট অর্গানাইজেশন পড়িয়েছিলাম, রাইট? ইম্পর্টেন্ট অর্গানাইজেশন। তোমরা একটু খাতায় এই রিভাইজড যে হেডকোয়ার্টার গুলো আছে একটুখানি খাতায় লিখে নাও। আগের দিন আমি বলেছিলাম যে রিভাইজড হেডকোয়ার্টার গুলো ওকে রিয়া, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। গুড আফটারনুন। ওকে আকাশ, সব হবে রোহিত, চিন্তা করো না। সব কটা চ্যাপ্টার হবে, ফোক ডান্স, ফেস্টিভ্যাল, আমি সব পড়িয়ে দেবো, টেম্পলস, সব সব পড়াবো, ঠিক আছে? গুড আফটারনুন, গুড আফটারনুন। আচ্ছা, যারা যারা জয়েন করেছো একটুখানি রিভাইজড হেডকোয়ার্টার্স গুলোকে দেখে রাখো। আগের পিপিটিটায় বোধহয় কিছু কিছু পুরনো হেডকোয়ার্টারের আপডেট ছিল, ঠিক আছে? সো সেইগুলোকে একটুখানি তোমরা চেঞ্জ করে নিতে পারো, ওগুলো ওল্ড হেডকোয়ার্টার চেঞ্জ হয়তো। তো এগুলো হচ্ছে রিসেন্ট হেডকোয়ার্টার্স যে যেখানটায় অবস্থিত। তোমরা প্লিজ এগুলো একটুখানি খাতায় লিখে নিতে পারো, অথবা আমি এগুলো আপডেটেড একটা তোমাদের চার্ট দিয়ে দেবো, ওকে? নোটস হিসেবে দিয়ে দেবো। সার্কের যেরকম কাঠমান্ডু নেপাল, ন্যাটো হয়ে যাচ্ছে ব্রাসেলস বেলজিয়াম, আসিয়ানের হচ্ছে জাকার্তা ইন্দোনেশিয়া, এবং বিমস্টেকের হচ্ছে ঢাকা বাংলাদেশ, ঠিক আছে? সুস্মিতা, কি জন্য করেছিলে বলো তো? মিনহাজুর,
মোটামুটি যদি সব সাবজেক্ট মিলিয়ে বলো তাহলে 5-6 মাস তো লাগেই মিনিমাম। একদম একদম কোথায় তৈরি হয়েছিল সেটা লেখা ছিল, বাট হেডকোয়ার্টার যেগুলো সেগুলো কিন্তু এগুলো, একটু রিভাইজড প্ল্যানটা নিয়ে নিও, ঠিক আছে? হ্যাঁ, সপ্তর্ষি। ওকে সৌভিক, তুমি ওটাতে এমনিতেও জয়েন করতে পারবে না, মেয়েদের চাকরি ওটা, তোমাকে এমনিতেও ফর্ম ফিল আপ করতে দেবে না, বুঝেছো? অনিন্দিতা বাইলিঙ্গুয়াল হয়। এলএলসি অন্তত 1 বছর। ঠিক আছে চলো, তোমাদের অনেক প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি, এবার একটুখানি আমি পড়াশোনার দিকে ফিরে যাই। আহ একদম ঘড়ি ধরে 2:10 বাজে এবং আমরা পড়াশোনাটা শুরু করে দিই। ফার্স্টেই বলে দিই যে আজকে তোমাদের যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের কি চ্যাপ্টার বলো তো? বুকস অ্যান্ড অথারের চ্যাপ্টার, ঠিক আছে? বুকস অ্যান্ড অথার্স যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা। এবং একটু খেয়াল রাখবে এই চ্যাপ্টারটাতে আমাদের দুটো অ্যাঙ্গেল থেকে পড়াশোনা করতে হয়। একটা হচ্ছে যেগুলো অনেক দিন আগে থেকে লেখা বই, যেরকম ধরো বিভিন্ন সংস্কৃত গ্রন্থ, যেগুলো বহুদিন আগের লেখা বই, সেগুলোর থেকে আমাদের একটা প্রশ্ন আসে, ঠিক আছে? যেরকম কালিদাস থেকে আসতে পারে, ভবভূতি থেকে আসতে পারে, বাণভট্ট থেকে আসতে পারে, আমাদের যে দুটো মহাকাব্য রয়েছে সেখান থেকে আসতে পারে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের অনেক বহু পুরনো বই। তারপরে কি আসবে? তারপরে আসতে পারে হচ্ছে মাঝের যে টাইমটা, মাঝের টাইমটা বলতে যে টাইমটা আমাদের পরাধীন ভারতবর্ষের টাইম, পরাধীন ভারতবর্ষের যে টাইমটা, সেই টাইমে, যেই টাইমে আমাদের বিভিন্ন ফ্রিডম ফাইটারদের আবির্ভাব, বিভিন্ন যে আমরা স্বাধীনতা সংগ্রামীদের লেখা বই, তাদের এক্সপিরিয়েন্স থেকে যে সমস্ত বইগুলো লেখা, বিভিন্ন নাটকের বই, তাদের আত্মজীবনী, এই সমস্ত জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এছাড়া কি আসতে পারে বলতো? এছাড়া হচ্ছে বিভিন্ন যদিও সেটা বুকস অ্যান্ড অথারের মধ্যে পড়বে না, কিন্তু তাও আলাদা করে যদি বলো তাহলে জার্নাল বা ম্যাগাজিন থেকে আসতে পারে, ঠিক আছে? জার্নালস বা ম্যাগাজিন থেকে প্রশ্ন আসে। আর হচ্ছে মোটামুটি ধরে রাখো এটা 19 থেকে 20 শতাব্দীর যে টাইমটা, মানে যারা ইংলিশে আছো তাদের জন্য আমি একটুখানি বলে দিই, যারা ইংলিশে পড়াশোনা করছো, 19th এবং 20th সেঞ্চুরির যে বই সেখান থেকে আসবে। আর হলো একদম কন্টেম্পোরারি বই, বা যেগুলোকে আমরা সমসাময়িক বই বলে থাকি বাংলাতে, ঠিক আছে? ক্লিয়ার হলো? তাহলে 3টে জায়গা থেকে আমাদের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। এবং আরেকটা বিষয় খেয়াল রাখবে, যে সমস্ত অথর খুব বিখ্যাত এবং তারা যে সমস্ত অ্যাওয়ার্ডস পেয়েছেন, ধরে নাও একটু বিখ্যাত যে অ্যাওয়ার্ড, যেমন ধরো জ্ঞানপীঠ পুরস্কার, যেরকম ধরো সাহিত্য একাডেমি পুরস্কার, যেরকম ধরো সরস্বতী সম্মান, যেগুলো লিটারেচার অ্যাওয়ার্ডের জন্য দেওয়া হয়ে থাকে, ওকে? সাহিত্যের জন্য যে সমস্ত অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে, লাইক নোবেল পুরস্কার সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়, এই এই জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। বুকার প্রাইজ, ওকে, এগুলো বইয়ের ক্ষেত্রে তো দেওয়া হয়ে থাকে, তো সেই জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। কে কত সালে কোন সালে পেয়েছেন, ভারত থেকে প্রথম কে বুকার প্রাইজ পেয়েছে, এই টাইপের ছোট ছোট প্রশ্নগুলো আসবে। তাহলে টোটাল আমরা এই ওরিয়েন্টেড ভাবে ক্লাসটাকে করব, ওকে? চলো লেটস স্টার্ট। ফার্স্টেই বলে দিই, সংস্কৃত সাহিত্য যেটা, যেটা বহু বহু পুরনো এবং একদম গল্পের মতো করে বুঝে নাও, তাহলেই তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। একদম পুরনো দিনের কথা যদি বলি, যে সময়ে ধরে নাও কোনো রাজার পৃষ্ঠপোষকতায় থেকে কোনো লেখক কোনো বই লিখছেন, কবিতা লিখছেন, নাটক লিখছেন, সেই সমস্ত লেখকদেরকে আমরা কি বলি, বা সেই সমস্ত কবিদের আমরা কি বলি? আমরা রাজকবি বলে থাকি, মহাকবি বলে থাকি, যারা কোনো রাজার পৃষ্ঠপোষকতায় লিখছেন। যেরকম আমরা বিভিন্ন জনের নাম পাই, বাণভট্টের নাম পাই, আমরা কালিদাসকেও দেখবো যে রাজার পৃষ্ঠপোষকতায় তিনি লিখছেন। ম্যাক্সিমাম আগেকার দিনে যে সমস্ত সংস্কৃত ব্রাহ্মণ পণ্ডিতরা ছিলেন, তারা কিন্তু কোনো না কোনো রাজার পৃষ্ঠপোষকতাতেই লেখালেখি
করতেন, ঠিক আছে। এবং তাদের লেখার শুরুতে দেখবে দুটো জিনিস থাকে। প্রথমে হচ্ছে কোনো দেবতার উদ্দেশ্যে একটা স্তুতি থাকে, সেই দেবতার উদ্দেশ্যে একটা লেখা থাকে, এবং তারপরে যে রাজার পৃষ্ঠপোষকতায় তিনি লিখছেন সেই রাজার সম্পর্কে কিছু কথা থাকে, যেগুলোকে প্রশস্তি বাক্য বা স্তুতি বাক্য বলা হয়ে থাকে। তাহলে আমাদের ওইভাবে প্রশ্ন আসবে না যে কোন রাজার স্তুতি বাক্য আমরা পাই, না, এরকম প্রশ্ন আসবে না। জিকের অ্যাঙ্গেল থেকে প্রশ্নটা এরকমই দেবে যে কোন ভাষাতে, প্রশ্নটা বুঝে রাখো, কোন ভাষাতে, সরি দাঁড়াও, কোন ভাষার সাহিত্যে প্রশস্তি বা স্তুতিমূলক কাব্য বা স্তোত্র দেখা যায়। তো একদম 100% রাইট উত্তর আমাদের হয়ে যাবে হচ্ছে সংস্কৃত ভাষার সাহিত্যেই কিন্তু মূলত এটা দেখতে পাওয়া যায়। একদম আবুল ফজল থেকে শুরু করে অনেকেই রয়েছেন যারা বিভিন্ন রাজার পৃষ্ঠপোষকতাতে লেখালেখি করছেন, ঠিক আছে। তো এইটা আমাদের চলে এলো। এইবার আমরা এক এক করে আমাদের যে সংস্কৃত মহাকাব্য এবং তাদের যে লেখকরা রয়েছেন তাদের সম্পর্কে পড়ব। আমাদের ভারতের কথা যদি বলি, ভারতে আমাদের দুটি মহাকাব্য রয়েছে, উই হ্যাভ টু এপিক্স, তাই তো, দুটি মহাকাব্য। কি কি? একটা প্রত্যেকেই জানি আমরা, রামায়ণ, এবং আরেকটা হচ্ছে মহাভারত। রামায়ণ কে লিখেছেন? মহর্ষি বাল্মীকি। আর মহাভারত লিখেছেন বেদব্যাস। এই দুটোই হলো আমাদের ভারতের দুটি ভীষণ সমৃদ্ধ, ঐতিহাসিক এবং কালজয়ী দুই মহাকাব্য। মহাভারত সম্পর্কে তো যেটা বলা হয়েই থাকে যে যা নেই ভারতে তা নেই ভারতে, অর্থাৎ প্রথম ভারতটা হচ্ছে মহাভারত, যা নেই ভারতে তা নেই ভারতে, সেকেন্ড ভারতটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। তো মহাভারতে এমন কোনো ইনসিডেন্ট, এমন কোনো উপলক্ষ, এমন কোনো ঘটনার কথা বলা নেই যেটা আমাদের এখনো বাস্তব জীবনে আমরা পরিদর্শন করি না। দেখো ওখানে পাণ্ডব কৌরবদের যুদ্ধ বর্ণনা আছে, এখনো আমরা আমাদের সোসাইটির মধ্যে, সমাজের মধ্যে সম্পত্তি নিয়ে বা বিভিন্ন রিজন নিয়ে, তখন হ্যাঁ সিংহাসন নিয়ে যুদ্ধ হতো, এখন আমরা সম্পত্তি নিয়ে বলতে পারি, তো সেই সম্পত্তি নিয়ে এখনো ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয় হয়তো। তো এই ব্যাপারগুলো, তারপরে কোনো ধরো ট্রেনার বা কোচ যিনি রয়েছেন, যেরকম আমরা দ্রোণাচার্যকে পেয়ে থাকি, যখন অ্যাওয়ার্ড পড়িয়েছিলাম বলেইছিলাম যে দ্রোণাচার্য হচ্ছে খেলাধুলার, দ্রোণাচার্য পুরস্কার হচ্ছে আমাদের খেলাধুলার ক্ষেত্রে কোচ যারা রয়েছে, কোচিং যারা করাচ্ছে তাদের জন্য পুরস্কার হলো এই দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, অর্থাৎ যারা ট্রেনার, তাই তো, এটা আমি বলেছিলাম। তো সিমিলারলি দেখো দ্রোণাচার্য কিন্তু একলব্যর সাথে কি করেছিল, একলব্য এত বড় যোদ্ধা, এত বড় যোদ্ধা যে তার আঙুলটাই কেটে দেওয়া হয়েছিল, যেটা দিয়ে ও আর তীর চালাতে পারলো না। তো এই যে ঘটনাগুলো আমরা দেখি, সেই ঘটনা কিন্তু এখনো দেখা যায়, এখনো আমরা দেখতে পাই যে সব থেকে বেশি ভালো নাম করতে চায়, কিন্তু পলিটিক্যাল বিভিন্ন রাজনৈতিক কারণে তাকে দমিয়ে দেওয়া হয়, তাই না? এবং সেই জায়গায় আমরা দেখব যে কৌরব থেকে বা পাণ্ডব থেকেই কিন্তু সব থেকে বড় বীর তাকে নির্বাচন করা হয়েছিল। এখানে আমরা অর্জুনকে দেখতে পাই, আমরা দুর্যোধনকে দেখতে পাই, এরা কিন্তু বড় বড় সমস্ত বীর হিসাবে আমরা এদেরকে দেখতে পাই, তাই তো। সিমিলারলি আমরা রামায়ণেও দেখব যে মেঘদূত, হ্যাঁ মেঘদূত যে আমাদের ছিল, তো সেই মহাকাব্যে আমরা কাকে নায়ক হিসেবে পাচ্ছি? মেঘদূতম, যে কাকে বলা হয় মেঘদূত, বলো দেখি। একদম, অর্জুন উঠতে পারতো না একলব্য থাকলে, একদম মহাভারতের গল্পটাই চেঞ্জ হয়ে যেত, এক্স্যাক্টলি। তো আমাদের এই পলিটিক্যাল রিজন গুলোকে বুঝতে হবে যে তখনও কিন্তু মারাত্মক পরিমাণে পলিটিক্স ছিল, যেরকম আমরা চাণক্যর অর্থশাস্ত্রতেও দেখতে, সরি কি বলে, হ্যাঁ চাণক্যর যে অর্থশাস্ত্র আমরা সেখানেও দেখতে পাবো, যে যেখানে চন্দ্রগুপ্ত মৌর্যকে পলিটিক্যালি কিভাবে হেল্প করেছিল চাণক্য, তাই না? একদম। কালিদাস হবে না অন্তরা বাবা, এটা হবে আমাদের মেঘনাদ বা ইন্দ্রজিৎ। মেঘের আড়াল থেকে ও কিন্তু যুদ্ধ করতে পারতো। মেঘের আড়াল মানে কি? মানে সে এমন ভাবে যুদ্ধ করত যে কোথা থেকে কিভাবে তীর ধনুক সে চালাবে কেউ বুঝতে পারতো না। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম মেঘনাদ বা ইন্দ্রজিৎকে ওখানে কিন্তু
ভিলেন বানিয়ে দেওয়া হয়েছে, রাইট? কিন্তু আমরা শ্রীলঙ্কাতেও বা আমাদের যেটা লঙ্কা মানে আধুনিক শ্রীলঙ্কা, বাট তখন লঙ্কা বা সিংহল, সেখানেও কিন্তু এরকম বড় বড় বীর ছিল। এই যে রাবণের 100টা মাথা, কেন 100টা মাথা কোনো মানুষের হতে পারে না? এখানে রাবণকে দৈত্য হিসেবে দেখানো হয়েছে পৌরাণিক কাহিনী মতে, বাট রাবণের যে 100টা মাথা মানে কি, রাবণ ইজ লাইক জয়শঙ্কর, মানে রাবণ আজ করতে পারতো যে কি হতে পারে, ও 100টা ব্রেন যেটা ভাবতে পারে ও একা সেটা ভেবে নিতে পারতো, তাই জন্য ওখানে 100টা মাথা রাখা হয়েছিল রাবণের। বুঝতে পারছো? মানে আমরা 100 জন মিলে যা ভাবতে পারবো, যা পরিকল্পনা করতে পারবো, যেটা আমাদের মাথায় চলবে, সেটা রাবণ একা পরিকল্পনা করে ফেলতে পারতো, একা ভেবে নিতে পারতো। রাবণের আইকিউ লেভেল মারাত্মক পরিমাণে ছিল। তো এই সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু দেখতে পাই। ওকে, যাই হোক, এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের গ্রিক সাহিত্য। গ্রিক সাহিত্যের মধ্যে যদি দেখি, আমাদের দুটো সাহিত্যই হলো সারা পৃথিবীর মধ্যে, সারা বিশ্বের মধ্যে সব থেকে প্রাচীন। ওয়ান ইজ ভারত, ভারতের সাহিত্য, যেটা দুটো মহাকাব্য, এবং গ্রিক সাহিত্য। গ্রিকের মধ্যেও কিন্তু আমরা মহাকাব্য দেখতে পাই কতগুলো, দুটি। কি কি মহাকাব্য দেখতে পাই আমরা? ইলিয়াড এবং ওডিসি। খুব ভালো করে এই দুটো নাম মনে রাখবে, ইলিয়াড এবং ওডিসি। ঠিক আছে, এই দুটো মহাকাব্য আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রিক সাহিত্যে লেখা হয়েছে। কে লিখেছেন? হোমার। হোমার কে ছিলেন? অন্ধ কবি হোমার। ছোট্টবেলা থেকে আমরা পড়ে এসেছি, অন্ধ কবি হোমারের লেখা ইলিয়াড ও ওডিসি। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো, আমাদের যেটা ভগবত গীতা, যেটা আমরা হিন্দু ধর্মের আমরা মানে ধর্মগ্রন্থ হিসেবে এখন স্বীকৃতি দিয়ে থাকি, মান্যতা দিয়ে থাকি, মেনে চলি। বাট এই যে ভগবত গীতা, ইট ইজ লাইক আ ফিলোসফিক্যাল বই। ঠিক আছে, ফিলোসফিক্যাল বুক বা দর্শন গ্রন্থ যেটাকে আমরা বলে থাকি, সেটা হচ্ছে ভগবত গীতা। যেখানে কি বলা আছে, যখন অত আত্মীয় পরিজনের বিরুদ্ধে লড়াই করতে হবে অর্জুনকে দেখানো হলো, তখন অর্জুন মানে পুরোপুরি লড়াই থেকে সরে আসবে বলেছিল, আমি এইসব লড়াই করতে পারবো না। যেখানে কেউ আমার ভাই, কেউ আমার কাকা, কেউ আমার পিতামহ, দাদু, কেউ আমার জেঠু, এদের বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে এবং মারতে হবে এদেরকে, আমি ভাই যুদ্ধ করবো না বলে অর্জুন চলে আসছিল। তখন কৃষ্ণ এসে তাকে বললেন যে কোনটা ধর্মের বিরুদ্ধে লড়াই এবং কোনটা অধর্মের বিরুদ্ধে লড়াই। ধর্ম এবং অধর্ম কিন্তু আমার আত্মীয় পরিজন, ভাই বোন সম্পর্ক, এই সমস্ত কিছুর থেকে অনেক ঊর্ধ্বে, এবং আলটিমেটলি তুমি ধর্মপথে যাচ্ছ না অধর্মের পথে যাচ্ছ, এটাই বিচার্য হয়। ঠিক আছে, তো এটার ওপরেই কিন্তু তোমার চরিত্রকে ডিসাইড করা হয়। আজকে যদি মানে আমি একটা ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করি, আমি একটা সত্যি কাহিনী আর কি পড়ছিলাম একটা ইয়েতে, পডকাস্ট দেখছিলাম, পড়ছিলাম না, শুনছিলাম, পডকাস্ট দেখেছিলাম। সেখানে ওপেন প্ল্যাটফর্মে যেরকম ফ্যামিলি শো হয়ে থাকে না, বিভিন্ন রকমের ফ্যামিলি শো হয়, সেখানে একটা ফ্যামিলি এসেছিল, তার মা এবং মেয়ে। সে ওপেন এসে যিনি হোস্ট আছে তার সাথে কথোপকথন চলছিল। তো নর্মাল কথোপকথন চলছে, কথা হচ্ছে, ফ্যামিলি শো হচ্ছে, সবাই বসে আছে এরকম। এবার সেখানে মেয়েটা হঠাৎ করে প্রতিবাদ করে এবং হঠাৎ করে সে বলে ওঠে যে আমার বাবা যে এসছে সেই বাবা মার্ডারার, সেই বাবা খুন করেছে এবং আমাকে এবং আমার মাকেও কদিন পরে মেরে ফেলবে। এবং তারপর হইচই হইচই পড়ে যায়, এবং একটা পুরো ফ্যামিলি শো, শান্ত পরিবেশ, যেখানে সবাই দেখছে, ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, সেই রকম একটা টিভিতে তোমার ব্রডকাস্ট হচ্ছে, সেখানে একটা মেয়ে তার বাবার বিরুদ্ধে গিয়ে এরকম একটা বিরাট বড় কথা সে কিন্তু বলল এবং অ্যালিগেশন দিল। তো কোথাও গিয়ে আমরা বুঝতে পারছি যে ধর্মের যে জয়, সেটা কিন্তু সব সময় সবার আগে আমরা রাখবো, এবং সেটার কথাই ভগবত গীতাতে বলা হয়েছে, যেখানে কৃষ্ণ এসে অর্জুনকে সামলেছিলেন এবং অর্জুনকে তিনি বলেছিলেন। এবার কৃষ্ণ যে দর্শন দেখিয়েছিলেন, যে দর্শনের কথা তিনি বলেছিলেন, যে ফিলোসফির কথা তিনি বলেছিলেন, সেটাই আমাদের ভগবত গীতাতে লেখা আছে। তোমাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন, এই যে মহাভারত, প্রশ্ন এখান থেকে আসে যে মহাভারতের কোন অধ্যায়ে আমরা ভগবত গীতার উল্লেখ পাই। দেখো, আমরা যে রামায়ণের কথা বলছি, রামায়ণ আমাদের কতগুলো খণ্ডে বিভক্ত? 7টা পর্ব আছে, তাই না? তো সপ্তকাণ্ড বলা হয়ে থাকে রামায়ণকে।
সপ্তকাণ্ড, কাণ্ড মানে কিন্তু এখানে হচ্ছে তোমার ভাগ, পর্ব বা অধ্যায়, ঠিক আছে? একদম। মহাভারতে আমাদের টোটাল কতগুলো পর্ব রয়েছে? 18টি পর্ব আছে, ঠিক আছে? মহাভারতের কোন পার্ট থেকে ভগবত গীতাকে নেওয়া হয়েছে? ভীষ্ম পর্ব থেকে, জেনে রাখো। মহাভারতের ভীষ্ম পর্ব থেকে কিন্তু এই ভগবত গীতা এই পার্টটিকে নেওয়া হয়েছে, প্রশ্ন এখান থেকে আসে, ঠিক আছে? চল এবার চলে আসি আমাদের পরেরটায়, পাণিনি। পাণিনির লেখা হচ্ছে অষ্টাধ্যায়ী। কিরকম টাইপের বই সেটা এখানে বলা আছে, ব্যাকরণ গ্রন্থ। এবার এখানে আমি বলে দিই, পুরোনো দিনের যে সমস্ত বইগুলো তোমরা দেখতে পাবে যেগুলো সংস্কৃত সাহিত্যে লেখা, এখানে যদি কেউ বাংলা স্টুডেন্ট থাকো সে তো অবভিয়াসলি পড়েছে, বা কম্পারেটিভ স্টাডি স্টুডেন্ট যদি থাকো তারাও পড়েছে, কিন্তু আমি মানে অন্যান্য যারা সমস্ত বিভাগের স্টুডেন্ট আছো তাদের জন্য আমি বলে দিই যে একদম রিয়া, ভেরি গুড, ঠিক বলেছো। তো এই রকমই এবার আমি বলে দিই যে ওকে ওকে, ঠিক ঠিক ঠিক, ভেরি গুড। যারা যারা পড়েছো একদম সুন্দর, খুব ভালো, বাহ। আচ্ছা, এবার আমরা একটু কনসেন্ট্রেট করে ফেলি। দেখো, অষ্টাধ্যায়ী পাণিনির লেখা। এইবার এই যে গ্রন্থগুলো দেখতে পাচ্ছ, সংস্কৃত ভাষাতে যে সমস্ত বই তোমরা দেখতে পাবে, নয় কাব্যের ফরম্যাটে লেখা, নয় নাটকের ফরম্যাটে লেখা। নাট্য অথবা কাব্য, গদ্য রচনা কিন্তু ম্লেচ্ছ বলে ভাবা হতো, গদ্য ভাষায় কিন্তু তখন লেখা হতো না। কোন কোন দুটো ইয়েতে লেখা হতো? ছন্দে লেখা হতো, কাব্যতে অথবা নাট্যতে। এই যে নাটক লেখা হতো, আমরা এর পরে দেখব যে তোমার কালিদাস নাটক রচনা করছেন, কিন্তু সেই নাটকও কাব্যের ফরম্যাটেই লেখা হতো, ঠিক আছে? সেই নাটকও কাব্যের ফরম্যাটে লেখা হতো। এবার জেনে রাখো যে এই এই জিনিসগুলো কিন্তু নয়, আর যদি এরকম কোনো থিওরিটিক্যাল বই হতো, যদি এরকম কোনো থিওরির বই হতো, যেরকম লাইক ব্যাকরণ, যেরকম লাইক ভরতের লেখা, এই যে নাট্যশাস্ত্র যে বইটা আমরা পাই, নাটক গ্রন্থ আমরা যেখানে পাচ্ছি, এই ধরনের থিওরিটিক্যাল বইগুলোও না তোমার কিরকম বলতো, স্তোত্র আকারে লেখা হতো। স্তোত্র মানে হচ্ছে কাব্যের ফরম্যাটে, মানে একটা লাইন থাকতো, নিচের লাইনে ডাবল লাইন, এরকম ভাবে, মানে ডাবল দাড়ি, এইভাবে কিন্তু জিনিসগুলো লেখা হতো, ঠিক আছে? এইবার দেখো, নেক্সট হচ্ছে আমাদের যোগসূত্র পতঞ্জলি। পতঞ্জলির কোন বিষয়ে বই লিখেছেন? দর্শন বা যোগা বিষয়ে বই লিখেছেন। আচ্ছা, আমরা ওয়ার্ল্ড যোগা ডে বা ইন্টারন্যাশনাল যোগা ডে কবে পালন করি? দেখি কে বলতে পারে। ইন্টারন্যাশনাল যোগা ডে কবে পালন করি আমরা? ঝটপট উত্তর দাও দেখি। 1 জুন না, কি? আচ্ছা, 21 জুন। ভেরি গুড, ভেরি গুড, 21 জুন। এবং এই দিনটাকে কি, এই এই দর্শন বা এই যোগার সাথে কিন্তু সম্পর্কিত, ঠিক আছে এই দিনটা। ওকে, ইন্টারন্যাশনাল যোগা ডে, এবং সেটা প্রথম এই বইটি কে লিখেছিলেন? পতঞ্জলি। নাট্যশাস্ত্র ভরত মুনির লেখা। আমি যখন ডান্স পড়িয়েছিলাম তখন তোমাদের ভরতের এই নাট্যশাস্ত্রের কথা বলেছিলাম। এই নাট্যশাস্ত্রে কিন্তু আমাদের শুধুমাত্র যে নাটক বা নাট্যগ্রন্থ হিসেবে সেটাকে আমরা বর্ণিত করব এমনটা নয়, এর সাথে সাথে এখানে নৃত্য সম্পর্কে লেখা আছে, এর সাথে সাথে এখানে অভিনয় সম্পর্কে লেখা আছে, এর সাথে সাথে এখানে বিভিন্ন হস্ত মুদ্রা সম্পর্কে এক্সপ্লেন করা আছে, সহৃদয় দর্শক সম্পর্কে এক্সপ্লেন করা আছে, ঠিক আছে? সহৃদয় দর্শক মানে কি বলতো? ধরো মঞ্চে কোনো একটা দুঃখের ঘটনাকে ফুটিয়ে তোলা হচ্ছে অভিনয়ের মাধ্যমে, তুমি বসে আছো এবং তুমি সেই ঘটনাটার সাথে নিজেকে একাত্ম করতে পারছো। মানে ওখানে ধরো কোনো এমন একটা দুঃখের ঘটনা ঘটছে, এখনো হয় দেখবে সিনেমা দেখলে বা নাটক দেখলে, যে তুমি দর্শক, তুমি কিন্তু কোনোভাবে ওই চরিত্রটা বা ওই মানুষটা নও, কিন্তু তুমি ফিল করতে পারছো এবং তোমার চোখ দিয়ে জল গড়াচ্ছে।
এইটাকে বলা হয় সহৃদয় দর্শক। তো সেরকম মানে দর্শক কিরকম হবে, কার সাথে তুমি একাত্ম করতে পারবে। আজকে ঋতুপর্ণ ঘোষের সিনেমা সবাই বুঝতে পারে না, আজকে সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটকের সিনেমাকে সবাই বুঝতে পারে না, কিন্তু আজকে যদি তুমি ধরো রাজ চক্রবর্তীর সিনেমা সবাই রিলেট করতে পারে। কিন্তু এই যে ঋত্বিক ঘটক বা সত্যজিৎ রায় বা আমি যার কথা বলছি ঋতুপর্ণ ঘোষ, এরা যে সিনেমাগুলো বানান এবং সেখানে যে সমস্ত দর্শকরা এটা বুঝে নিজেকে সেই সিনেমাগুলোর চরিত্রদের সাথে নিজেকে একাত্ম হতে পারেন, সেই দর্শকরাই হচ্ছে ওই যে পার্টিকুলার জিনিসটা অভিনীত হচ্ছে তার সহৃদয় দর্শক। ঠিক আছে, এই বিষয়টাই অ্যাকচুয়ালি বলা আছে হচ্ছে এই নাট্যশাস্ত্র গ্রন্থে। আরো অনেক বড় করে এক্সপ্লেন করা, আমি এত কিছু বলছি না, জাস্ট একটু তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আমাদের সংস্কৃত সাহিত্য মারাত্মক সমৃদ্ধ, মানে তোমরা ইমাজিনও করতে পারবে না যে ওই টাইমটাতে এই লোকগুলো, এই ভদ্রলোকগুলো কি কি না লিখে গেছেন, এবং সেই অনুযায়ী এখনের আমাদের সাহিত্য কিন্তু অনেক অনেক সংকীর্ণ হয়ে গেছে। মানে এখন সাহিত্য লিখতে গেলে 10 বার ভাবতে হয়, 10টা কন্টেন্ট খুঁজতে হয়। মানে এখন তোমরা সিরিয়ালের গল্প দেখলেই বুঝতে পারবে যে এইটা কি গল্প, এবং সেগুলোর ওপর অভিনয় হচ্ছে ভাই, মানে ভাবাই যায় না। যাই হোক, তো সেই মানুষগুলো হচ্ছে আমাদের পূর্বপুরুষ যারা এই টাইপের বই সমস্ত লিখে গেছেন, এবং এখনো পর্যন্ত এগুলো কালোজয়ী বই হিসেবে আমরা দেখতে পাই। এবার আমরা চলে আসি বিভিন্ন সংস্কৃত কবি আর লেখকদের মধ্যে, যারা বিভিন্ন সামাজিক জিনিসপত্র নিয়ে বই লিখেছেন, একদম পিওর এন্টারটেনমেন্টের উপর বই লিখেছেন। যেরকম কালিদাস, কালিদাসের লেখা দেখো, অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, রঘুবংশম, কুমার সম্ভবম, বিক্রমবর্ষিয়ম, মালবিকাগ্নিমিত্রম, এই সমস্ত হচ্ছে তার লেখা বই, যেগুলো একদম আমরা যেটাকে এন্টারটেনমেন্টের জন্য যে সমস্ত বই বলে থাকি সেরকম বই। নাটকের বই আছে, কবিতার বই আছে, এই ধরনের বই। ঠিক আছে, তো এগুলো কালিদাসের লেখা বইয়ের নাম বলো, বা হয়তো বলে দিল, বইয়ের নামটা উল্লেখ করে দিল যে মালবিকাগ্নিমিত্রম, এটা কার লেখা, নিম্নলিখিত কার লেখা, তো তোমাকে 4 জনের অপশন দিল, তার মধ্যে থেকে তোমাকে কালিদাসটা চুজ করতে হবে। তো এইভাবে কিন্তু আমাদের মুখস্থ করতে হয়, তো একটুখানি এগুলোকে দেখে রাখবে। ভাষ্যের লেখা দেখো, ভাষ্যের লেখা হচ্ছে স্বপ্ন বাসব দত্তম, উরুভঙ্গম, প্রতিজ্ঞান যুগন্ধরায়ণ, এই সমস্ত বইগুলো হচ্ছে ভাষ্যের লেখা। হ্যাঁ, প্রথমে হয়তো প্রচন্ড হ্যাঁ, ঋতু সংহার অর্পিতা, ভেরি গুড, এখানে আমরা ঋতু সংহারকেও অ্যাড করতে পারি, যেটা কালিদাসের লেখা। তো এই বইগুলো হচ্ছে আমাদের কালিদাসের লেখা। ভাষ্য দেখো, স্বপ্ন বাসব দত্তা, মরুভঙ্গম, এই বইগুলো ভাষ্যের লেখা। আমাদের ম্যাক্সিমাম দেখো কালিদাস থেকে এত কমন, কালিদাসের লেখা মোটামুটি সকলেই জানে, তাই জন্য প্রশ্ন এইরকম যেগুলো অনেকে জানে না সেই জায়গাগুলো থেকে আসে। ঠিক আছে, লাইক ভাষ্য, ভাষ্যের লেখা থেকে আসতে পারে। শূদ্রকের লেখা হচ্ছে মৃচ্ছকটিক, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে, তো এটা তোমরা একটু খেয়াল রাখবে। নেক্সট দেখো ভবভূতি, ভবভূতির লেখা হচ্ছে মালতী মাধব, উত্তর রামচরিত, মহাবীর চরিত ইত্যাদি। আচ্ছা, প্রশ্ন এসেছিল মহাবীরের জীবনী কে লিখেছেন, মহাবীরের জীবনী কে লিখেছেন, ভবভূতি, জেনে রাখো। এখানে মহাবীর কে, জৈন সেক্ট, জৈন ধর্মের যিনি 24তম তীর্থঙ্কর ছিলেন, মনে আছে তো, সেই মহাবীর। চরিত, চরিত শব্দটার মানে হচ্ছে সংস্কৃত ভাষাতে জীবনী বা বায়োগ্রাফি, ইংলিশে বায়োগ্রাফি, বাংলাতে জীবনী। ঠিক আছে, চরিত। ঠিক আছে, এরপরেও আমরা যে সমস্ত চরিত টাইপের শব্দগুলো পাবো, আগে হয়তো নাম, তারপরে চরিত, তার মানে আমরা বুঝবো যে সেই ব্যক্তিটির সম্পর্কে একটা জীবনী বই, মানে জীবনী বা বায়োগ্রাফি লিখেছেন হচ্ছে অমুক লেখক। তো ভবভূতি মহাবীর চরিত লিখেছেন। বাণভট্ট, বাণভট্ট দেখো কাদম্বরী লিখেছেন, তার সাথে হর্ষচরিত লিখেছেন। এই হর্ষচরিত কে, হর্ষবর্ধনের জীবনী, তার মানে বাণভট্ট কে ছিলেন, হর্ষবর্ধনের সভাকবি, হর্ষবর্ধনের সভাকবি ছিলেন হচ্ছে বাণভট্ট। তিনি লিখেছেন কি, হর্ষবর্ধনের জীবন নিয়ে, হর্ষচরিত। এবং এই যে হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন বলো দেখি, ইতিহাসের অ্যাঙ্গেল থেকে হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন, একদম দেবনাগরী ভাষায় না, সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফ, বলে দিই, সংস্কৃত ভাষা, সরি,
দেবনাগরী হরফ। ঠিক আছে, হর্যাঙ্ক, পুষ্যভূতি। আমি এত কিছু মনে রাখি কি করে? তোমাদেরকে পড়িয়ে পড়িয়ে, তোমরাও পারবে। আচ্ছা, অভিসারিকা, বাহ, নামটা তো অসাধারণ। অভিসারিকা, অভিসারিকা আমরা কোথায় পাই জানো? অভিসারিকা, অভিসারিকার উল্লেখ কোথা থেকে এসছে? তোমার নামের মানে কি জানো? সবাই ঠিক, যারা উত্তর করেছো। কি বলবো? প্রান্তিক, বৈষ্ণব পদাবলী, তমালিকা বলেছে, একদম ঠিক ঠিক। বৈষ্ণব পদাবলীতে আমরা যে বিভিন্ন পদগুলো পাই, সেই পদের এক একটা কি বলবো ভাগ হয় তো, যেরকম আহ এই ভাগটা হচ্ছে অভিসারিকা বলে একটা, মানে অভিসার, অভিসার একটা চ্যাপ্টার আছে। সেইটা যখন রাধা কৃষ্ণের জন্য অভিসারে যেতেন, গোপন প্রেম অভিযান, ঠিক আছে, তো সেইটা। ওকে, আচ্ছা, নেক্সট চলে আসো জয়দেব। জয়দেবের লেখা হচ্ছে গীত গোবিন্দ, আমরা প্রত্যেকেই জানি। আচ্ছা, তারপর দেখো বিশাখ দত্ত, বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস, এখান থেকে প্রশ্ন আসে, মুদ্রা রাক্ষস কার লেখা, তো এটা একটু জেনে রাখবে। নেক্সট দেখো দণ্ডিন, দণ্ডিনও একজন অসাধারণ ফিলোসফার কাম পোয়েট কাম, তিনি কিন্তু বিভিন্ন রকমের কাব্য নিয়ে যে থিওরি লেখার পার্টটা, যে কাব্য কত রকমের হতে পারে, কাব্যের ফরম্যাটিং কিরকম হবে, এই বিষয়গুলো দণ্ডিন কিন্তু বিশ্লেষণ করেছেন। তো দণ্ডিন দর্শকুমার চরিত, কাব্যাদর্শ, এই বইগুলো লিখেছেন। তারপর দেখো হর্ষ, এখানে হর্ষ কিন্তু হর্ষবর্ধন হিমসেলফ। তো এই হর্ষবর্ধনের লেখা 3টে বই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, হিস্ট্রির অ্যাঙ্গেল থেকেও পড়তে হয়, সেটা হচ্ছে রত্নাবলী, নাগানন্দ এবং প্রিয়দর্শিকা। এই দুটোই কিন্তু, এই 3টেই কিন্তু খুব ভালো করে মুখস্থ রাখবে, এই 3টে বই থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, রাধার বিরহ, একদম তাই। বা রোজেদা খাতুন বলেছে, ম্যাম আমি জয়দেবের পাশের গ্রামে থাকি। বাপরে, খুব ভালো। হুম, আচ্ছা, এবার দেখো দেবী চন্দ্রগুপ্তম, বিশক দত্তের লেখা, একদম তাই, দেবী চন্দ্রগুপ্তমও হতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো বিলহনের হচ্ছে বিক্রমাঙ্ক দেবচরিত, ইম্পর্টেন্ট, বিলহনের লেখা বিক্রমাঙ্ক দেবচরিত। সোমদেবের লেখা কথা সরিত সাগর, খুব ইম্পর্টেন্ট, কথা সরিত সাগর কার লেখা, অনেকবার প্রিভিয়াস ইয়ারে এসেছিল। কৌটিল্য, চাণক্য, তার লেখা হচ্ছে অর্থশাস্ত্র। তিনি কে ছিলেন কৌটিল্য বা চাণক্য? একটু আগেই বললাম, প্রথম চন্দ্রগুপ্তের বলতে পারো যে মেন্টর। প্রথম চন্দ্রগুপ্তকে রাজনৈতিক দিক থেকে, কূটনৈতিক পরামর্শের দিক থেকে চালনা করতেন কে? এই কৌটিল্য বা চাণক্য। ঠিক আছে, তাহলে আমরা এটা পাচ্ছি মৌর্য সাম্রাজ্যের রক্ষক। মৌর্য সাম্রাজ্যের ইতিহাস আমরা কিন্তু এই অর্থশাস্ত্র গ্রন্থ থেকেও জানতে পারি। কলহনের লেখা রাজতরঙ্গিনী, ভেরি ভেরি ভাইটাল বই, এটা রেলের পরীক্ষায় 2025-এর রেলের পরীক্ষাতেই এসেছে, তারপর WBCS এর পরীক্ষায়, তারপরে SSCর পরীক্ষায়, মানে হেন পরীক্ষা নেই যেটাতে এই রাজতরঙ্গিনী থেকে পরীক্ষায় প্রশ্ন আসেনি, সমস্ত জায়গা থেকে প্রশ্ন এসেছে। এবং খুব ভালো করে এটা জেনে রাখবে, কলহনের লেখা রাজতরঙ্গিনী, যেখানে আমরা কলহন হচ্ছে জম্মু কাশ্মীরের একজন কবি। ওকে, কলহন কোথাকার কবি, এখান থেকেও প্রশ্ন আসতে পারে, জেনে রাখো, জম্মু কাশ্মীরের কবি। ওকে, এবং তার লেখা হচ্ছে এই রাজতরঙ্গিনী, যেখানে আমরা কাশ্মীরের দিনপঞ্জি পেয়ে থাকি, কাশ্মীরের ঐতিহাসিক যে কালো পঞ্জিকা সেটা পেয়ে থাকি, যে কাশ্মীরের জীবন কেমন ছিল, সেখানকার মানুষদের জীবিকা কিরকম ছিল, তারা কিভাবে জীবন ধারণ করত, ইত্যাদি সমস্ত বিষয়গুলো আমরা এখানে জেনে থাকি। একদম সম্ভব অরিজিৎ,
আচ্ছা, বাৎসায়নের লেখা হচ্ছে কামসূত্র, তো এগুলো আমরা দেখতে পাই। এবার চলে আসো আমাদের ইম্পর্টেন্ট আরেকটা জায়গা, সেটা হলো ইন্ডিয়ান বুকস অ্যান্ড অথর, যেখানে আমরা বিভিন্ন আমাদের যে ওই যে বললাম 19-20 শতকের পরে আমাদের আধুনিক 20 শতকে যে সমস্ত ফ্রিডম ফাইটাররা ছিলেন, যে সমস্ত বিখ্যাত বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্বদের আমরা দেখতে পাই, তাদের লেখা কিছু বই রয়েছে যেগুলো খুব ভালো করে মুখস্থ করতে হয় বা জেনে যেতে হয়। লাইক ডক্টর এপিজে আব্দুল কালাম। ডক্টর এপিজে আব্দুল কালামের 3টে বইয়ের নাম ভালো করে মুখস্থ রাখবে। উইংস অফ ফায়ার, ইন্ডিয়া 2020, ইগনাইটেড মাইন্ডস। উইংস অফ ফায়ারটা তার অটোবায়োগ্রাফি হিসাবে জানা হয়ে থাকে, ঠিক আছে? তার অটোবায়োগ্রাফি হিসেবে আমরা উইংস অফ ফায়ারকে জেনে থাকি। এছাড়া ইন্ডিয়া 2020, ইগনাইটেড মাইন্ডস, এগুলো আমরা জানি। পন্ডিত জওহরলাল নেহেরুর অটোবায়োগ্রাফি হিসেবে আমরা কি জানি? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, ঠিক আছে? এটা তার অটোবায়ো হিসেবে আমরা জেনে থাকি, আমি শুধু বায়ো বলে লিখলাম। অটোবায়োগ্রাফি হিসেবে আমরা ডিসকভারি অফ ইন্ডিয়াকে জেনে থাকি। মহাত্মা গান্ধীর অটোবায়োগ্রাফি হিসেবে আমরা কি জেনে থাকি? মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। অ্যান ইরা অফ ডার্কনেস, শশী থারুরের লেখা, এবং শশী থারুর কোন পার্টি থেকে বিলং করেন? কংগ্রেস, ঠিক আছে? তো এই শশী থারুরের লেখা অ্যান ইরা অফ ডার্কনেস, ওকে। ভগৎ সিং এর লেখা ওয়াই আই এম অ্যান এথিস্ট, এবং এই যে ডায়লগটা, এটা তো তার বইয়ের নাম ঠিকই, কিন্তু তার সাথে সাথে তার একটা ডায়লগও এটা, ঠিক আছে? আমি নাস্তিক কেন, আমি কেন নাস্তিক, এই কথাটা তিনি কিন্তু বলেছিলেন। তো ওয়াই আই এম অ্যান এথিস্ট, এটা তার লেখা একটা বই। ট্রেন টু পাকিস্তান, খুশবন্ত সিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেই সময় আমাদের দেশ ভাগ হচ্ছে, সেই সময় তোমরা নিশ্চয়ই গদর সিনেমাটা অনেকেই দেখেছো। গদর সিনেমার একদম ফার্স্ট সিন খেয়াল করে দেখো, মনে করে দেখো, একটা ট্রেন ছাড়ছে, কাটাকাটি, দাঙ্গা, হাঙ্গামা, এবং যেখানে ট্রেন ভর্তি, ট্রেনের মাথার উপরেও লোক বসেছে, ঝুলতে ঝুলতে যাচ্ছে, অর্ধেক মানুষ ট্রেনে উঠতে পারছে না, তারা ট্রেনে কাটা পড়ে যাচ্ছে, মানে একটা বিভৎস পরিস্থিতি তৈরি হয়েছে। সেই যে জিনিসটা, যেখানে ইন্ডিয়া থেকে সকলে যাচ্ছে পাকিস্তানে, এবং পাকিস্তান থেকে হিন্দুরা আসছে ইন্ডিয়াতে, এই যে একটা লেনদেন, আদান প্রদান, মানুষের যাতায়াত, সেই ঘটনা নিয়ে ট্রেন টু পাকিস্তান, মানে ভয়ঙ্কর একটা বই। দেশ ভাগের যে যন্ত্রণা, সেই দেশ ভাগের যন্ত্রণা আমরা দেখতে পাই হচ্ছে এই বইটার মধ্যে। দ্য ইনহেরিটেন্স অফ লস, এই বইটা কিন্তু বুকার প্রাইজ পেয়েছিল। বুকার প্রাইজ নিয়ে আমি আলাদা করে তোমাদের বলবোই, স্লাইড আছে, তো সেখান থেকে আমি বলে দেবো। কিরণ দেসাই তিনি এই বইটা লিখেছেন। আচ্ছা, আমরা যে এপিজে আব্দুল কালামের বইটা বললাম না, ইন্ডিয়া 2020, এই বইটা অ্যাকচুয়ালি 2020 সাল, সেই সময় কি এপিজে আব্দুল কালামের বেঁচে থাকার কথা? না, 2020 সালের আগেই তিনি মারা গেছেন। কিন্তু তিনি একটা, মানে ইন্ডিয়া সেই টাইমে 2020-তে কিরকম হতে পারে, বা ইন্ডিয়ার সায়েন্স, বা ইন্ডিয়ার বলতে পারো যে টেকনোলজি কিরকম হতে পারে, সেটা নিয়ে একটা আগাম আগাম বই তিনি লিখেছিলেন। নিউ মিলেনিয়াম হিসাবে আমরা এই বইটাকে দেখতে পারি, যে সেই নতুন বর্ষে বা নতুন শতবর্ষে আমাদের ইন্ডিয়া কিরকম হতে পারে, সেটা নিয়েই তার লেখা এই বই। এবং সেটা আমাদের 11th প্রেসিডেন্ট ছিলেন না আব্দুল কালাম, এবং তাকে সহায়তা করেছিলেন কে? ওয়াই এস রাজন। এটা কিন্তু তার একার লেখা বই নয়, এই বইটাতে তাকে সহায়তা করেছিলেন বা কো অথর হিসেবে ছিলেন ওয়াই এস রাজন, ঠিক আছে? দুটোই ক্লাস স্টার্ট হয়েছে, ওকে। এছাড়া দেখে রাখো আরো কিছু বই রয়েছে। আ সুটেবল বয়, সুটেবল বয় থেকে প্রশ্ন আসে। ওয়ান লাইফ ইজ নট এনাফ, নটওয়ার সিং। I do what I do, Raghuram Rajan, and the accidental prime minister, Sanjay Baru. আচ্ছা, প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার, রেভলিউশন 2020 বা টু স্টেটস, চেতন ভাগতের আরো অনেক অনেক বই আছে, বাট এই দুটো বই থেকে মেনলি প্রশ্ন আসে, তাই জন্য আমি লিখে দিলাম। এছাড়া ইন্দিরা গান্ধীর এই বইটা WBCS প্রিলিমস এর প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে। ইন্দিরা গান্ধীর জীবনী কে রচনা করেছিলেন? ইন্দিরা গান্ধীর জীবনী কে রচনা করেছিলেন? ইন্দিরা, ইন্ডিয়াস মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার, এই বইটা লিখেছেন সাগরিকা ঘোষ, ঠিক আছে? সাগরিকা ঘোষ। হ্যাঁ বাবা, এগুলো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। দেখো, মুখস্থ বলতে কিরকম বলতো, বুকস অ্যান্ড অথর বা এই ধরনের যেগুলো তোমার টেবিল ফরম্যাটে বা চার্ট আকারে মুখস্থ করতে হয়, এগুলো না
ওইরকম ভাবে মুখস্থ হয় না। এগুলো হচ্ছে যত তুমি এমসিকিউ প্র্যাকটিস করবে তোমার একটা অভ্যাস তৈরি হয়ে যাবে যে এই বইগুলোর নাম আমার প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারে বা প্রত্যেকটা প্রশ্নপত্রে আমি ঘুরিয়ে ফিরিয়ে পাচ্ছি। তখন তোমারই একটা চোখ সেট হয়ে যাবে, ব্রেন সেট হয়ে যাবে যে এই নামগুলো বারবার রিপিটেড হচ্ছে, মানে এই নামগুলো থেকেই আমাদের প্রশ্নে আসবে বা আসে। ঠিক আছে, এটা হচ্ছে যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার কিন্তু জিনিসটা তৈরি হবে। ওকে, তো এই জিনিসটা একটুখানি খেয়াল রেখো। যদি মুখস্থ অবভিয়াসলি করবে, করার পরেও যদি দেখো যে কয়েকটা ভুলে যাচ্ছ বা কিছু, সেটা নিয়ে টেনশন করার কোনো কথা নয়, বা সেটা নিয়ে টেনশন করতে যাবেও না। এটা মনে রাখবে যে যত তুমি জিনিসগুলোকে প্র্যাকটিস করবে তত জিনিসটা কিন্তু হবে। দ্য টেস্ট অফ মাই লাইফ, এটা হয়ে যাচ্ছে যুবরাজ সিং। ওকে, এইটা আমি অবশ্যই পরে আবার বলবো, কারণ আমাদের কাছে একটা পুরো চার্ট আছে স্পোর্টস পার্সনদের লেখা বইয়ের নাম, সেখান থেকে আমরা বলবো। এবার চলে আসো হচ্ছে বুকার প্রাইজ উইনার লিস্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা। ওকে, বুকার প্রাইজ ইন্টারন্যাশনালি দেওয়া হয়, আমরা জানি ইউকে থেকে দেওয়া হয়ে থাকে এই প্রাইজটা। এবং যেটা তোমাদের আগে বলেছিলাম যে এটা কিন্তু শুধুমাত্র ইংরেজি ভাষার সাহিত্যেই দেওয়া হয়ে থাকে। অন্য যে কোনো ভাষাতে যদি লেখাও হয় সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, দেন সেটাকে ইউকে থেকে পাবলিশ করতে হবে। ইউকে থেকে পাবলিশ হওয়ার পরে সেটা বুকার প্রাইজের জন্য নমিনেটেড হবে। বুকার প্রাইজ যদি সে পেয়ে যায় তখন কি হবে, যদি যিনি অথর তিনি যদি ট্রান্সলেট করে থাকেন তাহলে ওয়েল অ্যান্ড গুড, তিনি একাই পুরো বুকার প্রাইজের মালিকানা পাচ্ছেন। কিন্তু যিনি অথর তিনি যদি অন্য কাউকে দিয়ে ট্রান্সলেট করিয়ে থাকেন তখন কি হবে, এই অথর এবং যে ট্রান্সলেটর তারা দুজনে বুকার প্রাইজটাকে ভাগ করে নেবে। এটা হচ্ছে রুল বুকার প্রাইজের। ঠিক আছে, ওকে সায়নী, ঠিক আছে। হ্যাঁ, অর্পিতা, দেখো আমি কোনো পরামর্শই দেব না যে প্রিন্ট আউট করো না বা খাতায় লিখো না, কোনো পরামর্শই দেব না। তবে আমার ব্যক্তিগতভাবে আমি যখন জিনিসগুলো মুখস্থ করতাম বা পড়তাম আমার দুটো জিনিসে খুব হেল্প হয়েছিল। ঠিক আছে, আমি সেটা বলতে পারি আমার কিসে হেল্প হয়েছিল। এবার তোমাদের ইন্ডিভিজুয়ালি কারোর যেটাতে যেটা যেরকম ভাবে পড়তে সুবিধা হয়, বাট আমার দুটো জিনিসে হেল্প হয়েছিল। একটা হচ্ছে আমি নোটগুলো যা পেতাম পিডিএফ ফরম্যাটে হোক বা কোনো ইউটিউব ক্লাস দেখে হোক বা অন্য কোথাও থেকে বই দেখে হোক, যেখান থেকে যা নোট পেতাম সেগুলো আমার কাছে রাখতাম। রেখে আমি ধরো পার্টিকুলার একটা টপিক চুজ করে নিতাম, সেই টপিকের ওপরে আমি নিজের হাতে নোট লিখতাম। ওই প্রত্যেকটা টপিক থেকে বাছাই করে করে যেগুলো ইম্পর্টেন্ট এবং যেগুলো আমি জেনুইনলি জানি না সেগুলোকে আমি আমার খাতার মধ্যে লিখে রাখতাম। ঠিক আছে, যেগুলো ইজিলি মাথার মধ্যে মুখস্থ হয়ে যাচ্ছে, বসে যাচ্ছে, দরকার নেই খাতায় লেখার। ওগুলো তোমার এমনি যখন এমনি মনে থাকছে তো পরীক্ষার হলেও মনে থাকবে, ওগুলো নিয়ে আর ভাবতেই যেও না। কিন্তু যেগুলো ধরো ভুলে যাওয়ার চান্স আছে, যেই নোটগুলো ইম্পর্টেন্ট, সেইগুলোকে তুমি খাতায় নিজের হাতে লেখা তৈরি করো। তাহলে কি হয় বলো তো, মানে অন্যের লেখা নোটের পরে যখন তুমি নিজে হাতে সেগুলো লিখছো, তুমি মুখে বলে 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 লিখবে, নিস্তব্ধে লিখবে না, মুখে বলে বলে লিখবে। মুখে বলে লিখছো, কানে শুনছো, কানে শব্দগুলো গিয়ে ব্রেনে হ্যামার করছে, এবং তারপরে যখন তুমি লিখছো তোমার, আমি সবার আগে বলেছিলাম যে ভিশন খুব ভালো কাজ করে। তোমার কিছু কথার আগে তোমার মানে চোখে যেটা আসবে সেটা সবার আগে কাজ করে, সবার আগে ব্রেনে গিয়ে হিট করে। তো ফার্স্টে তুমি যেটা চোখে দেখছো সেইভাবে তুমি লিখতে শুরু করো, করে সেটাকেই তুমি নিজের পড়তে পড়তে লেখো, তাহলে কানে ঢুকবে। ছোটবেলায় বলতো না বাচ্চাদেরকে জোরে জোরে পড়ে পড়ে লেখ, তো এই ব্যাপারটাই অ্যাকচুয়ালি। এই জিনিসটা করলে খুব তাড়াতাড়ি অনেক জিনিস মুখস্থ হয়ে যাবে। করে দেখো, অন্তত একটা নোটের ক্ষেত্রে করে দেখো, দেখবে অনেকটা তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা হচ্ছে সালমান রুশদি মিডনাইট চিলড্রেন, ভেরি ইম্পর্টেন্ট বই। নামটাকে না মুখস্থ করে রাখো, মিডনাইট চিলড্রেন মনে রাখো। এই মিডনাইট চিলড্রেন পরবর্তীকালে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে। সালমান রুশদি 1981-এ এই পুরস্কার পেয়ে গেছে, যিনি প্রথম ইন্ডিয়ান অরিজিন অথর হিসেবে এই পুরস্কারটা পাচ্ছেন, বুকার প্রাইজ। ঠিক আছে, এবং তারপর দেখো অরুন্ধতী রায় 1997, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1997 অরুন্ধতী রায়, দ্য গড অফ স্মল থিংস, মারাত্মক ইম্পর্টেন্ট।
একদম রিয়া। তো তিনি হচ্ছেন ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান হিসেবে এই অ্যাওয়ার্ডটা জিতেছেন। ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান হিসেবে তিনি এই অ্যাওয়ার্ডটা জিতেছেন, অরুন্ধতী রয়। ঠিক আছে। আচ্ছা, কিরণ দেশাই 2006 সালে দ্য ইনহেরিটেন্স অফ লস, এই বইগুলো না ইংলিশেই লেখা, তো তাই জন্য আমি নামগুলো ইংলিশেই এনেছি, এগুলোকে বাংলা করতে গেলে মানে বিশাল কষ্ট করতে হবে, তো ইংলিশে আছে, ইংলিশেই পড়বে। ওকে, দ্য ইনহেরিটেন্স অফ লস, এটা কালিম্পং এ লেখা হয়েছিল, গ্লোবালাইজেশন এবং আইডেন্টিটি নিয়ে এই বইটা লেখা হয়েছিল। আচ্ছা, এছাড়া অরবিন্দ আদিগার, যেটা বললাম দ্য হোয়াইট টাইগার 2008 সালে, এটাও কিন্তু একটা স্যাটায়ার স্টোরি, ব্যঙ্গাত্মক গল্প হয় না, সেই রকম ব্যঙ্গাত্মক গল্প হচ্ছে দ্য হোয়াইট টাইগার। ওকে, এটা অরবিন্দ আদিগার লেখা। আমাদের ইন্ডিয়াতে যে ক্লাস স্ট্রাগল মানে শ্রেণী বিরোধ যেটা হয়, শ্রেণী বৈষম্য, সেইটা এবং তার সাথে সাথে হচ্ছে যে করাপশন আমাদের ইন্ডিয়াতে রয়েছে, সেইটার আগেনস্টে এই বইটা লেখা দ্য হোয়াইট টাইগার। ওকে, তো নামটার মধ্যেই বুঝতে পারছো, হ্যাঁ, যে বাঘের গায়ে কি হয়, ডোরা কাটা দাগ থাকে, বাট এটা হোয়াইট টাইগার কেন বলছে, সো এটা একটা স্যাটায়ার স্টোরি হিসাবেই কিন্তু ব্যঙ্গাত্মক রচনা হিসাবেই উঠে এসেছে। আচ্ছা, এরপর দেখো বুকার প্রাইজ স্পেশাল অ্যাওয়ার্ড, যেটা বুকার অফ বুকার্স পেয়েছে, সেটা ওই যে বললাম সালমান রুশদির লেখা মিডনাইট চিলড্রেন, যে বইটাকে আমি বললাম ভালো করে মনে রাখো, এই মিডনাইট চিলড্রেন বুকার প্রাইজ পেয়েছিল 1981-এ, আবার 1993-তে গিয়ে বুকার অফ বুকার্স পাচ্ছে, আমি বুঝতে পারছো, আর বেস্ট অফ দ্য বুকার পাচ্ছে হচ্ছে সালমান রুশদি 2008। আবারও কোন বইটা, সেম বুক, মিডনাইটস চিলড্রেন, এই একটা বই সালমান রুশদি লিখে গেছে, এই বইটাকে নিয়েই তার সারা জীবন চলে যাবে। মানে এই বইটাতেই দেখো কতগুলো বুকারের অ্যাওয়ার্ড পেয়েছে, বুকারের অনেকগুলো ক্যাটাগরি হয়, দেখেই বুঝতে পারছো, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, বুকার অফ বুকার প্রাইজ, ম্যান বুকার প্রাইজ, বেস্ট অফ দ্য বুকার প্রাইজ, এইরকম প্রচুর ক্যাটাগরি হয়, যেরকম বলেছিলাম না সাহিত্য একাডেমির ক্ষেত্রে সাহিত্য একাডেমি পুরস্কার, সাহিত্য একাডেমি লাইফ টাইম পুরস্কার, সাহিত্য একাডেমি বাল সাহিত্য পুরস্কার, এরকম অনেক ক্যাটাগরি আছে, ঠিক সেরকম বুকার প্রাইজের এরকম অনেক ক্যাটাগরি আছে, তার মধ্যে মিডনাইট চিলড্রেন এতবার পুরস্কার জিতে গেছে। ওকে, নেক্সট চলে আসো হচ্ছে আমাদের গীতাঞ্জলি শ্রী, যিনি লিখেছিলেন, এবং তার সাথে ডেজি রকওয়েল 2022 সালে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়ে গেছে। দেখো, ঠিক আছে, টম্ব অফ স্যান্ড, এই বইটার জন্য টম্ব অফ স্যান্ড, ঠিক আছে, দেখতে পারো ফার্স্ট ইন্ডিয়ান ওয়ার্ক উইন দ্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, প্রথম ইন্ডিয়ান বই যেটা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ জিতেছে, এবং যেটা অরিজিনালি হিন্দিতে লেখা, ইংলিশ ট্রান্সলেশন করেছিলেন ডেজি রকওয়েল। ওকে, আচ্ছা, আর 2025 সালের কথা যদি আমি বলি, তাহলে 25 সালে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কে জিতেছে, বানু মুস্তাক এবং দীপাবস্তি, কন্নড় ভাষা থেকে এটাকে অনুবাদ করা হয়েছিল, এবং সেটা হচ্ছে ছোট গল্পের সংকলন একটা, বইটার নাম হলো হার্ট ল্যাম্প, নিশ্চয়ই জানো তোমরা। না না অর্পিতা, আমার সব পড়া হয়নি, সব পড়িনি, তবে কিছু কিছু তো ম্যাক্সিমাম পড়া। আচ্ছা, আত্মজীবনী এবং জীবনীটা একটু পড়িয়ে দিই, তারপরে আজকের ক্লাসটা আমি শেষ করব, এই জায়গাটা ইম্পর্টেন্ট, দেন তোমাদের নেক্সট যে ক্লাসটা আছে ওখানে আরো বেশ কিছু জায়গা কমপ্লিট করাতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম যে সমস্ত স্পোর্টস পার্সনরা রয়েছেন, তাদের লেখা কিছু আত্মজীবনী এবং জীবনীর নাম আমাদেরকে পড়তে হয়, ঠিক আছে, যেরকম সচিন টেন্ডুলকার, তার লেখা প্লেইং ইট মাই ওয়ে। আচ্ছা, একটু পড়া ধরি, সচিন টেন্ডুলকার কত সালে ভারতরত্ন পেয়েছিল? আরে আমি করিয়ে দেব শুভম নাথ, আমি সব করাবো, আমার পুরো কমপ্লিট হয়নি আর্ট অ্যান্ড কালচার, ফেস্টিভ্যাল, ফোক ডান্স, টেম্পলস, ইনস্ট্রুমেন্ট, এগুলো বাকি আছে, আমি সব করাবো। 2011 সালে খেলাধুলার জন্য ভারতরত্ন চালু হয়েছিল, বাট পুরস্কার প্রথম দেওয়া হয়েছে 2014 সাল থেকে, ঠিক আছে। মিলখা সিং, ভাগ মিলখা ভাগ, মনে পড়ছে তো, তার লেখা যে অটোবায়োগ্রাফি সেটা হলো দ্য রেস অফ মাই লাইফ। মেরি কম, শক্তিমান, তো সেই আনব্রেকেবল, কোনোভাবেই মেরি কমকে ভাঙা যাবে না, তো মেরি কম আনব্রেকেবল, তার লেখা অটোবায়োগ্রাফি। সানিয়া মির্জা, এস अगेंस्ट অডস, ওকে, এটা তার অটোবায়োগ্রাফি। ইউবরাজ সিং, দ্য টেস্ট অফ মাই লাইফ,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্য টেস্ট অফ মাই লাইফ, এটাও অটোবায়োগ্রাফি। সৌরভ গঙ্গোপাধ্যায়, আ সেঞ্চুরি ইজ নট এনাফ। সৌরভ গঙ্গোপাধ্যায় একটা সেঞ্চুরি করে থামতে পারতেন না, তো সেই জন্য আ সেঞ্চুরি ইজ নট এনাফ। একটা সেঞ্চুরি করেই তুমি ভেবে নিলে যে আমি বিশাল কিছু করে ফেলেছি, না ভাই। তো এটা হচ্ছে তার। আচ্ছা, দ্য টেস্ট অফ মাই লাইফ যেটা, এটা হচ্ছে যুবরাজ সিং এর, তো প্রত্যেকেই জানো যে ক্যান্সার হয়েছিল, তো সেই ক্যান্সার থেকে ঘুরে এসে তিনি কিন্তু আবার খেলাধুলায় নেমেছিলেন, আবার খেলা শুরু করেছিলেন, কেরিয়ার শুরু করেছিলেন। অর্থাৎ ক্যান্সার তার জীবনের একটা পরীক্ষা নিয়েছিল বটে, কিন্তু তাকে দমিয়ে দিতে পারেনি। তো সেই জন্য দ্য টেস্ট অফ মাই লাইফ, আমার জীবনের পরীক্ষা, সেটা নিয়ে তার এই লেখা বইটা, ঠিক আছে। আচ্ছা, অভিনব বিন্দ্রার লেখা আ শট অ্যাট হিস্ট্রি, কেন? কারণ তিনি শুটার, তিনি তীরন্দাজি করেন, তাই জন্য আর শর্ট অ্যাট হিস্ট্রি। তো অভিনব বিন্দ্রা, ঠিক আছে। অটোবায়োগ্রাফি, অভিনব বিন্দ্রা প্রথম অলিম্পিকে ইন্ডিয়ান হিসেবে ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে গোল্ড পেয়েছিলেন কত সালে বলো? বিশ্বনাথন আনন্দ, যাকে আমরা মাইন্ড মাস্টার বলে থাকি, এবং তার লেখা বইটার নামও হচ্ছে মাইন্ড মাস্টার, উইনিং লেসন্স ফ্রম আ চ্যাম্পিয়ন্স লাইফ। ওকে, এটা তার অটোবায়োগ্রাফি, 2008। ভেরি গুড, একদম। এত সব মাথা থেকে আউট হয়ে যাবে, ওই যে বললাম প্র্যাকটিস 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 অ্যান্ড প্র্যাকটিস। বাইচুং ভুটিয়া, দ্য স্টোরি অফ বাইচুং ভুটিয়া, ভেরি সিম্পল, মনে রাখবে এটা কিন্তু তার বায়োগ্রাফি। ওকে, আর মহেন্দ্র সিং ধোনি, তাকে নিয়ে কোনো অটোবায়োগ্রাফি বা বায়োগ্রাফি লেখা হয়নি, বাট তাকে নিয়ে একটা সিনেমা বানানো হয়েছিল, বায়োপিক বানানো হয়েছিল, দ্য আনটোল্ড স্টোরি, এবং সেখানে সুশান্ত সিং রাজপুত অভিনয় করেছিলেন, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো সেই বইটা রয়েছে এখানে, ঠিক আছে। হ্যাঁ, কপিল দেব, স্ট্রেট ফ্রম দ্য হার্ট, একদম তাই। তো এগুলো রয়েছে। আচ্ছা, এরপরে যে পার্টটা, সেটা আমি পরের দিন পড়াচ্ছি, আজকে আর আমি কন্টিনিউ করছি না, কারণ আজকে আবার অনেকগুলো বিষয় রয়েছে, সেগুলো পুরোটা শেষ হবে না। তো পার্ট 2 তে বুকস অ্যান্ড অথরের, সেখানে পুরোটা কমপ্লিট হয়ে যাবে, তার সাথে কিছু আমি তোমাদের প্রশ্ন উত্তরও বলে দেবো, ঠিক আছে। চলো, আর কারোর কোনো মনে প্রশ্ন, দ্বিধা, দ্বন্দ্ব, দুঃখ, কষ্ট? পিডিএফ আপলোড অবশ্যই করে দেবো আমি, একদমই। বায়োগ্রাফি মানে তোমার সম্পর্কে তুমি যদি নিজে লেখো, দেন সেটা অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী, বাট তোমার সম্পর্কে অন্য কেউ লিখে দিল, তখন সেটা বায়োগ্রাফি বা জীবনী, ঠিক আছে। ঠিক আছে, চলো, টাটা, বাই বাই, ভালো থাকো। আর কলহনের সময় কে রাজা ছিল আমার জানা নেই, জেনে যেতে হবে, ইতিহাসের স্যারকে জিজ্ঞাসা করতে হবে, একবার ইতিহাস ক্লাসে স্যারকে জিজ্ঞাসা করে নিও, ঠিক আছে। চলো, টাটা। আর প্রত্যেকে যারা যারা ক্লাস দেখলে অবশ্যই কিন্তু রেটিংটা দিয়ে দিও, আমাকে ভালো লাগলে, আমার পড়ানো ভালো থাকলে, তাহলে অবশ্যই রেটিংটা দিয়ে দিও, তাহলে কিন্তু এক্সট্রা ক্লাসগুলো পাবে, না হলে পাবে না, বলে দিলাম। তো 5-এ 5 রেটিংটা যেন চাই, ঠিক আছে। টাটা। আর রিভিশন দিতে থাকবে, আর অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে থাকবে।